স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। গত ৫ আগস্ট আশুলিয়ায় হত্যার পর মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ইন্সপেক্টর আরাফাতকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার হন আরাফাত। একই ঘটনায় এর আগে গত ২ সেপ্টেম্বর রাতে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ৩০ আগস্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় দুজন পুলিশ সদস্য ভ্যানে মরদেহ স্তূপ করছেন। এক পর্যায়ে পুলিশ মরদেহগুলো তাদের থানার সামনে নিয়ে যায়। সেখানে একটি পুলিশ ভ্যানে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাভার ও আশুলিয়ায় ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত ৭৫ জন নিহত হন। ঝিনাইদহ ১ আসনের সাবেক সংসদ সদস্য নাইবারি জোয়ারদারকে গ্রেপ্তার করেছে র্যাব। ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। র্যাব ৬ জানায়, নাশকতা মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরাবপুর বাসস্ট্যান্ড এলাকায় তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গতরাতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। নায়েব আলী ঝিনাইদহ ১ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদরের দক্ষিণ ডিক্কুল এলাকায় মারা যান মা ও তার ২ মেয়ে। নিহতরা হলেন মিজানুর রহমানের স্ত্রী আখিমণি ও তাদের ২ কন্যা সন্তান ময়না ও মায়া। গত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে ভারী বৃষ্টি চলাকালীন মিজানের বাড়ির দিক থেকে পাহাড় ধসের বিকট শব্দ শোনা যায়। স্থানীয়রা সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করেন। পরে দমকল বাহিনীর সহযোগিতায় মিজানের স্ত্রী ও ২ কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। ঘুম থেকে ওঠার পর বাইর হয়েছি, লোকে বলা বলি করছে এখানে পাহাড় ধসে ৩ জন মারা গেছে। ইতার ঘরত তো ইতারা শুই থাকে দাঁড়া হাড় যদি থাকি তো নিচে থাকে তারা মেডি যাবে ফেরকে দিন হয় না পারে তো মেডি ভরে বাদি মরে গিয়ে দিন বাদি আর হইলে বাজাই না। এই ঘটনাটা ঘটে হচ্ছে 1:30-এর দিকে। আমরা খবর পাই প্রায় 2টা+ হয়ে যায়। তো এখানে ওনাদের দরজা লক করা ছিল, দরজাটা ভাঙতে ভিতরে ঢুকতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। তো সেক্ষেত্রে কি আমরা উদ্ধার কার্যক্রম আমাদের এলাকার প্রতিবেশী যারা আছে তারা সকলে মিলে আমরা উদ্ধার কার্যক্রম করেছি। সত্য যখন হয়ে বলে হদ্দে পর্যে দিন বলে ফালাই দিয়ে আনছি দুটো হাড়ে দিয়ে সে আবার হদ্দে হদান্ন করিব নকরিব হয়ে আবার নেচে। সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী বাড়বে, বিশেষজ্ঞদের এমন আশঙ্কায় সত্যি হচ্ছে। এরই মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। রাজধানীর বাইরে থেকেও অনেক ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে আসছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ১২ দিনে মারা গেছেন ২০ জন। বরিশালের ভোলা থেকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪২ বছর বয়সী মোহাম্মদ কালাম। তীব্র জ্বর, মাথা ব্যথা নিয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তির পর ডেঙ্গু ধরা পড়ে। পরে চিকিৎসকরা ঢাকায় পাঠান। না তোমার ব্যালেট লাগবে, তো ব্যালেট লাগলে আমাদের ব্যালেট তো ভোলাই আছে, তো বলে যে ভোলা যদি ব্যালেট থাকে তাহলে আমাদের রিস্ক না তোমাদের রিস্ক, আমরা দিতে পারবো না। তা আমাদের 10 মিনিট আমার নাম কেটে দেয়। একই হাসপাতালে 10 দিন ধরে ভর্তি আছে রাজধানীর ডেমরার 14 বছর বয়সী সিফা। তার অবস্থা ক্রমেই খারাপ হয়েছে। 8 দিনের মধ্যে কোনো রক্তের কোনো পয়েন্টও বাড়ে না, শুধু কমতে কমতে 12,000 হয়েছে। পরে কালকে 1 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে এবছর 12 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 102 জন। চলতি মাসেই 19 জনের মৃত্যু হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। ঢাকার দক্ষিণ সিটিতে ডেঙ্গু রোগী তুলনামূলক বেশি। বৃষ্টির পর মশার উপদ্রব অনেক বেড়েছে বলে জানান রোগীরা। মশার উৎপত্তি এখন দিন দিন বেড়েই চলতেছে। যে মৌসুমে আবার তো সামনে মৌসুম আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে। মাঝে মাঝে সিটি কর্পোরেশনের লোক এসে মেরে যায়। চিকিৎসকরা বলছেন এবার 1 থেকে 2 দিনের মধ্যে রোগীর অবস্থা খারাপ হওয়ার লক্ষণ কম। গতবার যে সিমটমগুলো দেখেছিলাম এই সিমটমগুলো এবং ক্রিটিক্যাল কিছু কন্ডিশন ছিল সেটা এবার আমরা কম পাচ্ছি।
যেমন গতবার পেশেন্ট আসতো শক নিয়ে আসতো, পেশেন্ট দেখা যাচ্ছে যে আনকনশাস হয়ে আসতো, পেশেন্ট দেখা যাচ্ছে যে তার ব্লিডিং হচ্ছে, রক্তপাত হচ্ছে। এই সিমটমগুলো এখন কম। ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনীয় চুক্তিভিত্তিক লোক নিয়োগ করে ময়লা ও জমে থাকা পানি নিষ্কাশন ও মশার ওষুধ ছিটানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই ডেঙ্গু পরিস্থিতিকে এখনই যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আমাদের গবেষণা মডেল বলছে। যেই বাড়ি থেকে ডেঙ্গু রোগীটি হয়েছে সেইটাকে কেন্দ্র করে 200 মিটার পেরিফেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে। এডিস মশাকে লার্ভা অবস্থায় আমাদেরকে ধ্বংস করতে হবে। এদিকে এডিস মশার ঘনত্ব নির্ণয় জরিপ কার্যক্রম অনেক দিন ধরেই হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কেউ কথা বলতে রাজি হননি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। অনেকেই ভর্তি হচ্ছেন ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এই বিষয়ে কথা বলবো ঠাকুরগাঁওয়ের সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হাসপাতালে কত সংখ্যক ডেঙ্গু রোগী বর্তমানে চিকিৎসাধীন আছেন? ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আনোয়ার, ঠাকুরগাঁয়ে কিন্তু জুলাই মাস থেকেই আস্তে আস্তে ডেঙ্গু রোগে আক্রান্তরা ভর্তি হতে থাকে। তবে সেপ্টেম্বরের শুরুর দিকেই কিন্তু এর পরিমাণটা বেড়েছে। যেমন গত এক সপ্তাহে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট 9 জন। তার মধ্যে গতকাল ছিল 2 জন এবং আজ সকালবেলা কিছুক্ষণ আগে আমি যখন হাসপাতালে আসি তখন দেখলাম একজন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমি ঠাকুরগাঁও সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তো সিভিল সার্জন আমাকে জানিয়েছে যে আসলে ঠাকুরগাঁয়ে যতজন ভর্তি হয়েছে এখন পর্যন্ত তাদের মধ্যে কেউই খুবই বেশি আশঙ্কাজনক অবস্থায় ছিল না। এতে করে কিন্তু ডেঙ্গু রোগীদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক হাসপাতালে যা চিকিৎসা দেওয়ার তা চিকিৎসা দিয়ে বাসায় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছে, নিয়মিত স্যালাইন এবং পানি খাওয়ার পরামর্শ দিচ্ছে এবং বেশ কিছু চিহ্ন তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে এই সকল সংকেতগুলো যদি তারা দেখতে পায় তাহলে যাতে তারা হাসপাতালের সাথে যোগাযোগ করে। অর্থাৎ যারা বাসাতেও চিকিৎসা নিচ্ছে তারা নিয়মিত হাসপাতালে তাদের পরিস্থিতি নিয়ে কিন্তু যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর হাসপাতালে আমি আজ সকালে দেখেছি শুধুমাত্র 3 জন রোগী ভর্তি রয়েছেন। অর্থাৎ যারা যে সকল রোগী হাসপাতালে আসছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং ঠাকুরগাঁও সিভিল সার্জন ইতিমধ্যে ঠাকুরগাঁওবাসীকে পরামর্শ দিয়েছে যে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে এবং জমে থাকা পানি যাতে কোনো মতেই 3 দিন পর্যন্ত জমে না থাকে সেই দিকে খেয়াল রাখতে। তবে আমি ঠাকুরগাঁও, বিশেষ করে ঠাকুরগাঁও শহরের বেশ কিছু বাসিন্দার সাথে আমি কথা বলেছি। ঠাকুরগাঁও শহরের বাসিন্দা যে ছোট ড্রেনগুলো বয়ে গেছে, এই সকল ড্রেনে সবসময় কিন্তু পানি জমাট বেঁধে থাকছে এবং পৌর কর্তৃপক্ষ এই ড্রেনগুলো পরিষ্কার করছে না, নিয়মিত মশক অভিযান চালানো হচ্ছে না। ফলে কিন্তু ঠাকুরগাঁও শহরে ডেঙ্গু রোগ বেড়ে যাওয়ার সংখ্যা রয়েই গেছে। ইতিমধ্যে আমি ঠাকুরগাঁও সিভিল সার্জনের কাছে যতটুকু জানতে পেরেছি যে ঠাকুরগাঁয়ের পরিস্থিতি খুব বেশি আশঙ্কাজনক না হলেও এখনই কিন্তু সংখ্যামুক্ত বলা যাচ্ছে না, কারণ সেপ্টেম্বর অক্টোবর ডেঙ্গু রোগের পিক আওয়ার। এক্ষেত্রে ঠাকুরগাঁয়ে এখন পরিস্থিতি খুব বেশি ভয়াবহ না হলেও ঠাকুরগাঁয়ের পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। এই পরিস্থিতি আরো বাড়তে পারে বলে শঙ্কা করছে ঠাকুরগাঁও ডেঙ্গু রোগের বিশেষজ্ঞরা। আমি ইতিমধ্যে কথা বলেছি ঠাকুরগাঁয়ের পৌরসভা কর্তৃপক্ষের সাথে। তারা জানিয়েছে তারা মশক নিধন অভিযান অব্যাহত রাখছে এবং তারা শীঘ্রই মশক নিধন অভিযানে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। তবে এখন পর্যন্ত হাসপাতালে, ঠাকুরগাঁও সদর হাসপাতালে যে সকল রোগী ভর্তি হয়েছে তাতে কিন্তু অধিকাংশই ঢাকা থেকে আসা রোগী। শুধুমাত্র ঢাকা থেকে আসা রোগী না, ঠাকুরগাঁতেও আক্রান্ত হয়ে বেশ কয়েকজন ভর্তি হয়েছেন। তবে যারা ঠাকুরগাঁয়ে আক্রান্ত হয়েছে ডাক্তার বলছে যে ঢাকা থেকে আসা রোগীদেরকে হয়তো বা কোনো মশা কামড়িয়েছে এবং সেই মশার কামড়ের ফলেই ঠাকুরগাঁয়েও অনেকে আক্রান্ত হচ্ছে। তবে এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ের পরিস্থিতি খুব বেশি আশঙ্কাজনক না। হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিভিল সার্জন অবশ্যই সতর্ক থাকতে বলছে। এই পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হবে বলেও তারা আশা করছে। এই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ঠাকুরগাঁয়ের সর্বশেষ।
ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মইনুদ্দিন তালুকদার হিমেল। সম্প্রতি বন্যায় কুমিল্লা জেলায় তলিয়ে যায় 63,794 হেক্টর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয় প্রায় 1035 কিলোমিটার পাকা সড়ক। কিছু কিছু কাঁচা সড়ক বিলীন হয়ে গেছে। এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুমিল্লার কৃষক যখন রোপা আমন ও রোপা আউশ ধান ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন, তখন আকস্মিকভাবে আঘাত হানে বন্যা। গোমতী, ঘুঙ্গুর ও শালদা এবং ফেনীর মুহুর নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় কুমিল্লার 14টি উপজেলা। ডুবে যায় কৃষি জমি ও মাছের ঘের, ক্ষয়ক্ষতি হয় রাস্তাঘাট ও ঘরবাড়ির। কিছুদিন আগে সারগুলো ডুবি সব নষ্ট হয়ে গেছে, আমার বীজ তলা টলা সব ফিনিশ শেষ হয়ে গেছে। আর কিছু সবজি করেছিলাম, এগুলো একদম পানিতে তলিয়ে গেছে। বন্যায় একেবারে বিধ্বস্ত হয়েছে কুমিল্লার প্রায় 9,000 ঘর। মেরামত করেও থাকা অসম্ভব এসব ঘরে। হ্যাঁ, আমার ঘর তো পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া ফুরে গেছে। আর আমার হাতে দুঃখ পাইছি, আমার মেয়ের ফাও কাইটা লাইছে। আর ঘরের বাউন্ডারি ওয়াল টোয়াল বাড়ির ফিরা ফইটা যা আছে সব ক্লিয়ার শেষ, কিছু নাই। এই মাঠগুলো একদম শেষ, কারণ এখানে রোপা আমন ধান চাষ করা হয়েছিল প্রায় 10 থেকে 15 দিন হবে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। সরকার যদি সাহায্য সহায়তা করে, সরকার চেষ্টা করছে যে তাদেরকে একটু বীজ সহায়তার সাথে কিছু সার, 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি এবং হয়তো কিছু নগদ সহায়তা থাকবে। আর আরেকটা হলো যে যারা রোপা আমন করতে পারবে না তাদের জন্য আগাম সবজির কিছু প্রণোদনা থাকবে। সরকারি হিসেবে বন্যায় কুমিল্লার 1035 কিলোমিটার রাস্তা এবং 32টি ব্রিজ কালভার্ট ক্ষয়ক্ষতি হয়েছে। একটা মেইন রাস্তা আমাদের এই যে বুড়িচুং আসা যাওয়ার, এই এলাকার মানুষ এন থেকে ইন্দ্রমতি, মহিষমেরা এবং কি ওই যে কোষাইয়ামের সবাই এই দিক দিয়ে এই রাস্তাতে আমরা বুড়িচুং যাই, বুঝছেন? এটা মুখে বললে যাবে না যে রাস্তা কতটুক যে ভাঙছে। 20-10 মিনিটে কিছু ভাঙা পড়ে গেছে। আমরা ছেলে মেয়ে ঘুমেছিল, তাদেরকে টাইম নিয়ে কোনো রকমের কাপড় যা 3 জনের কাপড় ছিল তা নিয়ে আমরা বাড়িয়ে গেছি। 100-200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে। এটার ভিতরে অনেক মালামাল ছিল, কিছু মালামাল বার করতে পারেন আমরা। 3,362 কোটি 14,73,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটা আমরা তথ্য পেয়েছি বিভিন্ন দপ্তর থেকে সব মিলে, এবং আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পুনর্বাসন কার্যক্রম শুরু করব। যে রাস্তাগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে সেগুলো জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পানি পুরোপুরি কমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণটা নির্ভর করা সম্ভব, এবং যে রাস্তাগুলো ডিসকানেক্ট হয়ে গেছে সেই রাস্তাগুলো আমরা জরুরিভাবে আমরা মেরামতের ব্যবস্থা নিচ্ছি। তিনি জানান, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে। দীপ্ত, বার্তা কক্ষ। খেলার খবর। ক্ষমতা কুক্ষিগত করে রাখার কূটচালের শিকার হয়েছে দেশের ক্রিকেটের সূতিকাগার ঢাকা ক্রিকেট লীগ। বিসিবি নির্বাচনে জয় নিশ্চিত করতে একাই 2 ডজন ক্লাবের মালিকানা ধরে রেখেছিলেন ইসমাইল হায়দার মল্লিক। ক্ষমতার পালাবদলের পর তার নিয়ন্ত্রণে থাকা ক্লাবগুলো তাকিয়ে আছে নতুন পৃষ্ঠপোষকের দিকে। অন্তত 4 যুগ ধরে দেশের ক্রিকেটের আঁতুড়ঘর হিসেবে ধরা হয় ঢাকার ক্রিকেট লিগকে। তৃতীয় বিভাগ থেকে শুরু করে দ্বিতীয়, প্রথম হয়ে প্রিমিয়ার লিগে দীর্ঘদিন জাতীয় দলকে যোগান দিয়ে গেছে নতুন নতুন ক্রিকেটার। অথচ ক্রিকেট সংশ্লিষ্টদের মতে ক্রিকেটের এই ভিত ধ্বংস হয়ে গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের স্বেচ্ছাচারিতায়। ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করে রাখতে ক্লাব ক্রিকেটকে রীতিমতো বাণিজ্যে পরিণত করেন বেক্সিমকো ফার্মার কর্মকর্তা মল্লিক। বিভিন্ন মহলের অভিযোগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে 22টি ক্লাবের মালিক তিনি। আংশিক বিনিয়োগ করে আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা বেশিরভাগ ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হয়েছেন কোটি কোটি টাকার মালিক। শুধু কাউন্সিলরশিপ ধরে রেখে বিসিবি নির্বাচনে জয়ী হওয়ার মানসিকতা থাকায় ক্লাবগুলোর পরিচর্যায় মনোযোগ দেননি মল্লিক বা পাপন, আর তাই খেলোয়াড়দের রয়েছে বিস্তর অভিযোগ। আমাদের অনেকে কম পেমেন্ট বা পেমেন্ট অনেকে পাই না, সেক্ষেত্রে অনেকে কিছু বলতে সাহস পায়। যেমন আপনার ক্লাবের যারা হর্তাকর্তা থাকে কিংবা কোচ থাকে, ওনারা চাইলে একটা প্লেয়ারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়। পরিস্থিতি অনুযায়ী বলতে চাই যে আমরা এই বছর আদৌ কি ঢাকা লিগ হবে কি হবে না এটা আমরা নিশ্চয়তা দিতে পারতেছি না। দুশ্চিন্তার মধ্যে আমরা আশা করি নতুন সভাপতি
আছেন, ফাহিম স্যার আছেন, ওরা বিষয়টা ক্লিয়ার করবেন। মালিকানা ইসমাইল হায়দার মল্লিকের হাতে থাকলেও সুবিধা পৌঁছায়নি ক্লাবগুলোতে। তবে পরের মৌসুমে লিগ যথাসময়ে মাঠে করানোর জন্য নতুন কেউ দায়িত্ব নেবেন এমন আশা সংশ্লিষ্টদের। যখন একটা সিস্টেমেটিক ওয়েতে একটা ক্লাব চলবে, সে যখন বাধাগ্রস্ত হয়ে যায় তখন সেটা সবাই এটার সম্মুখীন হয়। বোর্ডের কাছে অবশ্যই চাওয়া থাকবে যে আসলে এই ক্লাবগুলোতে তো বোর্ডের আন্ডারে, সো ক্লাবে বোর্ড, ক্রিকেট বোর্ড যারা পরিচালনা করবে তারা অবশ্যই এই বিষয়গুলো তাদের নখদর্পণে থাকবে। বিপরীতে স্বস্তি ফিরেছে ওল্ড ইউএইচএস ক্লাবে। 5 আগস্টের পর আবার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় এবার নতুন করে শুরু করতে চায় নির্বাচিত কমিটি। কোকোবাই ছিল না, আমরাও কেউ ছিলাম না, তখন এই ক্লাবটা আমাদের পক্ষে আর চালানোটা ডিফিকাল্ট হয়ে গেল। আমরা যখন ছিলাম না তখন এটা দেওয়া হলো হচ্ছে, এটা তখন স্পন্সর করলো বেক্সিমকো, বিকজ একটা এখন আবার সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। এই জন্য আমরা চাচ্ছি আমরা পুরান যারা ছিলাম আগে, আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, আমরা আগে প্রেসিডেন্ট যারা ছিল, আমাদের গভর্নিং বডি যারা ছিল, আমরা আবার চেষ্টা করতেছি সেটাকে রিভাইভ করে আবার আমরা ক্লাবটাকে গোছানোর জন্য। বিগত সময়ের অভিজ্ঞতায় ক্লাব সংশ্লিষ্টরা চান কাউন্সিলরশিপের লোভ থেকে ঢাকার ক্রিকেটকে উদ্ধারে বিসিবির গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হোক। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী বেলায় 2টায় রয়েছে দীপ্ত নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।